ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ। বাইরে পড়ছে ঝিমঝিমিয়ে বৃষ্টি, মা মেয়েকে আর কে দেখে, দিচ্ছি একটা টেনে ঘুম, ব্যাস অমনি লিটিল গোল্ডের বাবা ডেকে তুললো। কি হলো, উঠবে না? আমি তো ভাবলাম স্কুলে যাওয়ার জন্য ডাকছে, না, আজকে লিটিল গোল্ডের স্কুলটা বন্ধ। আজকে লিটিল গোল্ডের বাবা আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়িতে নিয়ে এসছে অনেক দামি একটা জিনিস। কি জিনিস নিয়ে এসছে সেটা তো দেখাবোই, তা বাদে আজকে রয়েছে স্পেশাল একটা দিন, মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার। মা মেয়ে কতটা সুন্দর করে সাজলাম, কি কি খেলাম, লিটিল গোল্ডকে শাড়ি পরে কতটা সুন্দর এবং ফাটাফাটি লাগছিল, সব মিলিয়ে আজকের এই মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখতে পাচ্ছ লিটিল গোল্ড সকাল থেকে লেহেঙ্গার একটা যে সায়ের মতন পার্ট হয় সেই পেটিকোটটা নিয়ে নাচানাচি করছে, কারণ ও আজকে পরবে শাড়ি। আমার কি জানি মনে হচ্ছে আজকে যেহেতু সোমবার রয়েছে আর আমি যেহেতু উপোস রাখছি, আমি ভাবলাম তাহলে লিটিল গোল্ডকে একটু সুন্দর করে সাজায়। মেয়েটা শাড়ি পরবে করে প্রত্যেক দিন কী করে বলো তো, শিবানিদি আসলে শিবানিদির ওড়না ধরে টানাটানি করবে, ঝুনু কাকি আসলে ঝুনু কাকির ওড়না ধরে টানাটানি করবে। তারপর আমি একটা টাইমে ভাবলাম লিটিল গোল্ড তো আজ বাদে কাল বড় হয়ে যাবে, তখন এই ছোট্ট ছোট্ট শাড়িগুলো দেখবো আর কাটবো, যে ইস আমার মেয়েটা এইটুকু ছিল, তার থেকে শাড়িগুলো সব বের করে দিই। যদিও এই সমস্ত শাড়ির দাম বেশি একটা নয়, তা বাদে লিটিল গোল্ডের স্টকে কিন্তু অনেকগুলো শাড়ি রয়েছে। মনে আছে আমি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গেছিলাম, সেই শ্যামসুন্দরী মায়ের মন্দির থেকেও লিটিল গোল্ড বলে একটা শাড়ি আমাকে দিয়েছিল। ওখানে যদিও আমাদেরকে ডেকে পাঠিয়েছিল মায়ের দর্শন করার জন্য, আমি ভেবেছি খুব তাড়াতাড়ি আবার শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাব। তোমরা কারা কারা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখন সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি, আমার জন্য বানাচ্ছি না, লিটিল গোল্ডের জন্য বানাচ্ছি। ভেবেছিলাম লিটিল গোল্ডকেও নির্জলা লাগবো, তারপরে ভেবেছি না, লিটিল গোল্ডের তো এখনও ছোট বয়স, ও সারা জীবন পড়ে আছে, উপোস করতে পারবে। ঘড়িতে এখন প্রায় তোমাদের বাজে 11:45 কাছাকাছি। ভেবেছিলাম 12টার ভেতর বাবার মাথায় জল ঢালবো, কিন্তু এদিকে আমার স্নান হয়নি। লিটিল গোল্ডের যদিও স্নান হয়ে গেছে, আর লিটিল গোল্ডের আন্টি যেহেতু বিকালে পড়াতে আসবে, অতটা টেনশনের কোনো ব্যাপার নেই। এরই ভেতর দেখে সোমনাথ দা এসছে, বিপত্তারিণী পুজো করেছে সোমনাথদার বাড়িতে। তা আগের দিন আমি টাকা দিয়ে দিয়েছিলাম, তো আমার জন্য ধাগা তাগা এই সমস্ত নিয়ে এসছে, আর বলছে প্রসাদ পাওনি। প্রসাদ আমার বড় ননদের বাড়িতে পাঠিয়েছে, সে প্রসাদ আর আমার কপালে জোটে। বারান্দায় আসতেই দেখে লিটিল গোল্ডের বাবা উপহার নিয়ে এসছে। কি বলতো, শ্রাবণ মাসের প্রথম সোমবার আমাকে 3টে গাছ উপহার দিয়েছে, 3টে না এর বেশিই রয়েছে। একটা তো তুলসী গাছ নিয়ে এসছে, তা বাদে একটা ওই বাগান বিলাস গাছ নিয়ে এসছে, আরও ওপাশে অনেকগুলো সেই নারকেলের মতন যে গাছগুলো হয় ইনডোর প্লান্ট, সেগুলো সমস্ত নিয়ে এসছে। বলছে আমি ব্লগে বলি আমার গাছ নেই, তাই গাছ উপহার দিয়েছে। সেই টাইমে এত পরিমাণে বৃষ্টি নেমেছে, তো এখন একটু ঘরে ওয়েট করি। তারপর তোমাদের গপুদা বলেছে একটু বৃষ্টিটা কমলে আমাদেরকে নিয়ে যাবে, কারণ একা একা মন্দিরে গিয়ে লিটিল গোল্ডকে নিয়ে আসতে পারবো না। চলো ঘরে গিয়ে একটু বসতে লাগে। আমাকে লিটিল গোল্ডের বাবা স্ট্রিক্টলি বলে দিয়েছে এখন যে গাছগুলো দিয়েছে সেই গাছগুলো যেন সুন্দরভাবে দেখভাল করা হয়, একটা গাছও যেন মারা না যায়। অ্যাকচুয়ালি গাছ মারা আর বাড়িতে কাউকে মানে হত্যা করা একই কিন্তু ব্যাপার। আমি মনে করি গাছেরও প্রাণ আছে, মানুষেরও প্রাণ আছে। অ্যাকচুয়ালি গাছগুলো আমার হাতে একটাও লাগানো নয়, গাছগুলো গোবিন্দর এনে লাগানো। এবার আমি যেটুকু পারতাম আমি জল দিতাম, চেষ্টা করতাম আমার দিক থেকে আমি 100%, কিন্তু সবসময় হতো না। আগে যখন বাড়িতে থাকতাম তখন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য নমস্কার করে আগে গাছগুলোতে জল দিতাম। বাট এখন যেহেতু ভোরবেলার দিকে বেরিয়ে যায়, তাহলে আমাকে ভাবতে পারছো আমি 5টা 10 থেকে অ্যালার্ম লাগানো শুরু করি, উঠতে 5:30 বাজিয়ে দিই, তাহলে আমাকে 4টের সময় অ্যালার্ম লাগাতে হবে, তাহলে হয়তো 1 ঘন্টা আমি গাছে জল টল দিয়ে এদিক ওদিকের কাজকর্মগুলো করতে পারবো, যেটা আমার দ্বারা ইম্পসিবল ব্যাপার। আর কারণ স্কুল থেকে এসেই আমাকে লিটিল গোল্ডের দেখভাল করতে হয়, ওকে স্নান করিয়ে খাইয়েই বেডে দিয়ে দেওয়া হয়, কারণ ওকে আমি দুপুরবেলা ঘুমোতে দিই না, কারণ দুপুরবেলা যদি ওই 6টা পর্যন্ত ঘুমায় তাহলে রাত্রির 12টা বেজে যায়, তাও মেয়ের ঘুম আসে না, নিজেও ঘুমায় না, আমিও আমার কোনো কাজ এগোতে পারি না, স্কুল ধরতে পারি না, এইগুলো প্রবলেম ফেস করতে হয়। তার জন্য কি হয়, গাছগুলোতে জল দেওয়া হয় না। যেহেতু ঝড় বৃষ্টির টাইম, অতটা বারান্দাতেও যাওয়া হয় না কাদার ভেতর, আর জলও দেওয়া হয় না, কিছু করার নেই, গাছগুলো মারা গেছে। তো যাই হোক, গাছগুলো এখন সুন্দর করে বাঁচিয়ে রাখতে হবে। আর তোমরা আমাকে একটা ভালো সারের কথা বলো তো, যেগুলো ন্যাচারাল অর্গানিক, মানে ঘরেই পাওয়া যায়, যেগুলো গাছের গোড়ায় দিলে গাছগুলো মরবে না বা হৃষ্টপুষ্ট থাকবে। অ্যাকচুয়ালি গাছের মাটিগুলো নষ্ট করে ফেলে পিঁপড়ে, ওর জন্য মানে গাছগুলো মারা যায়। আর গাছ সব কি বলবো, আমরাও সেদিকে রেডি হয়েছে, আর বৃষ্টি বেরোতেই পারছি না। আমরা বকুদাকে ফোন করেছি আসবে, কি খুশি শাড়িটা পরতে। ঝমঝমিয়ে বৃষ্টি, সেই ঝমঝমিয়ে বৃষ্টির ভেতর ছাতা মাথায় দিয়ে আমি লিটিল গোল্ড শাড়ি পরে কোনোভাবে শাড়িটাকে উঁচু করে নিয়ে টুনটুন করতে করতে এসে আমরা পৌঁছেছি। তো আমরা পৌঁছানো দেখেই মন্দির বন্ধ হয়ে গেছিলো, তালা লাগানো ছিল, তো আমাদের দেখেই মন্দির একদম তাড়াতাড়ি করে খুলে দিয়েছে। আর এত ভালো লাগছিল মনটার ভেতরে, আর দুঃখও লাগছিল, কারণ আমি এত নির্লজ্জ বেহায়া, মানে ভগবান মানে মহাদেবের মাথায় জল ঢালতে গেছি শুধু গঙ্গার জল 1 ঘটি সাথে নিয়ে, না একটা ফুল নিয়েছি, না মানে একটা ফল নিয়েছি, না একটা
মালা না একটা মিষ্টি, কিচ্ছু না। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি ভেবেছিলাম যখন আমি জল ঢালতে যাবো মহাদেবের মাথায়, তখন একবারে বাজার যেহেতু পাশেই, মানে এক হাতে বাজার, তো বাজার করে নিয়ে একবারে যাবো, নাহলে কাকে দিয়ে কি আনাবো না ইয়ে করবো। আমি কাউকে দোষ দিতে চাই না যে লিটিল গোল্ডের বাবাকে দিয়ে আনাতে পারতাম। পৃথিবীতে এসছি একা, যাবো একা, আমি যেটুকু পুণ্য কামাবো সেটুকু আমারই থাকবে, যেটুকু পাপ করবো সেটুকু খণ্ডাতেও আমাকে আবার জন্ম নিতে হবে, কি এই জন্মেই পূর্ণ হিসাব বরাবর চুক্তি করতে হবে। তো কাউকে আমি দোষ দিতে চাই না, নিজের দোষটাই সবসময় এখন দেখার চেষ্টা করব। তো যাই হোক, ভগবান কিন্তু আমাকে খালি হাতে ফেরায়নি, আমাকে বলে নয়, ভগবান কাউকেই খালি হাতে ফেরায় না। হয়তো পৃথিবীতে আনে খালি হাতে, কিন্তু যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর মেমোরি ভগবান আমাদেরকে দু হাত ভরে দিয়ে দেয়। তো এখানেও প্রচুর ফল দিয়েছে, আমি আবার সেই ফলগুলো কি করেছি, আমার আঁচলে বেঁধে নিয়ে গেছি। নিয়ে যেতে যেতে রাস্তায় আমাদের যে রিসেপশন, তো সেখানে হাউস স্টাফ ছিল, সুইপার ছিল, সিকিউরিটি গার্ড ছিল, ওদেরকে সবাইকে দিয়েছি। লিটিল গোল্ড আবার মন্দির থেকে চেয়ে 3খানা কলা নিয়ে গেছে। একটা কলা স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখো খাচ্ছে, আর 2টো কলা ওর হাতে ছিল। তার ভেতরে আম ছিল, মুসম্বি ছিল, শসা, কলা যা ছিল, ওদের 3জনকে 3টে দিয়েছি, আর উপরে নিয়ে গিয়ে গোবিন্দকে আমটা দিয়েছি। আর এরই ভেতর হলো সেই বিপত্তারিণী পুজো যেহেতু পড়েছে, বিপত্তারিণী পুজোর ধাগা বললাম না, সোমনাথ এক গাদা দিয়ে গেছে, তো তার ভেতর থেকে পূজা স্বর্ণকে আবার দিতে বলেছে। তা আমি আবার বললাম যে আমি পূজা স্বর্ণকে কোথায় পাবো যে দিতে যাবো। তারপরে মনে পড়লো পূজার জন্য যে চুড়িটা কিনেছি ওটা তো কোনো না কোনোভাবে পৌঁছাতে হবে ওই পর্যন্ত, তো তখন ওদের 2টোকে ধাক্কা দিয়ে দেবো। আর তা বাদে মনে আছে কাঠের পুল, যেখান থেকে আমি বাবার দোকানে যেতাম, তো যখন প্রেগনেন্সি ছিল তখন যেতাম আসতাম, আর ভগবানকে ডাকতাম যেন সুস্থভাবে যেন আমার সন্তানকে আনতে পারি। তো ওখানে আমার মানসিক রয়েছে যে আমি যত বছর থাকবো মানে পৃথিবীতে, যদি আমার সুযোগ থাকে, আমার সামর্থ্য থাকে, তাহলে আমি ওই মন্দিরের বড় ঠাকুর এবং মা কালীকে শাড়ি, বস্ত্র, উত্তরীয়, ধুতি প্রত্যেক বছর সাজাবো। তো এই বছর আমারটা পড়ে রয়েছে, গেছিলাম আগের দিন, তো ওরা বলছে 2 মাস বাদেই রয়েছে, দেবে তো? আমি বললাম অবশ্যই দেবো, শাখা পলা, আলতা, সিঁদুর যা বলবে সব দেবো। তো তখন আমি আবার কিছু দক্ষিণা দিয়েছিলাম, বলছিল বিপত্তারিণী পুজো রয়েছে মঙ্গলবার, তুমি এসো। তাই বললাম ঠিক আছে, আমার জন্য প্রসাদ আলাদা করে রেখো, আমি গিয়ে খাবো। প্রসাদ পাওয়াটাও কিন্তু কপালের। তো যাই হোক, এখন কিন্তু আমি একটা জিনিস চুরি করলাম, সেটা হলো নিম পাতা। অ্যাকচুয়ালি যখন শ্বশুরমশাই বেঁচেছিল তখন এই বাড়িটা থেকে কারি পাতার ডাল ভেঙে নিয়ে যেতাম, তখন আমি শিব মন্দিরে খুব আসতাম, লিটিল গোল্ডের মানসিক ছিল তার জন্য। তো এসে নিম পাতাগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি। যদিও নিম পাতা লিটিল গোল্ডের স্কুলে যে বান্ধবীরা রয়েছে ওদের একজনের বাড়িতে রয়েছে প্রচুর নিম পাতা, কারি পাতার গাছ, এনে এনে আমাকে দেয়। একদিন আমি যাইনি বলে বাকিরা ভাগ করে নিয়েছিল, তা আমাকে বলেছে ও আবার এনে দেবে। তো যাই হোক, নিম পাতা সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখে এখন সন্ধ্যেবেলা ওর আন্টি এসছে, আমি কিছু রেডি টু ইট স্ন্যাক্স পাওয়া যায় ফ্রাই, তো সেই স্ন্যাক্স বের করেছি। আগের দিন এগুলো কিনে রেখেছিলাম, এগুলোতে খুবই লাভ হয়, চিকেন যদি না কিনতে চাও না কেন, ফ্রেঞ্চ ফ্রাইজ, তারপর পোটাটো, মানে আলুর জিনিসগুলো কিনে রেখে দিই, তাতে কি হয় পোটাটো নাগেটস, চিজ নাগেটস, এগুলো লিটিল গোল্ডকে টিফিনেও দেওয়া যায়, অ্যাজ ওয়েল অ্যাজ লিটিল গোল্ডের টিচার যেহেতু পড়াতে আসে বাড়িতে, হুট করে কোনো গেস্ট আসলে লিটিল গোল্ডের বাবাকে সবসময় তো ফোন করা যায় না, আর নিজেও সবসময় ফিজিক্যালি রেডি থাকি না যে বাজার থেকে গিয়ে কিনে কেটে নিয়ে আসবো। তো এগুলো ভেজে দিলে, চাটা বানিয়ে দিলে, ব্যাস আর কোনো টেনশন থাকে না, ততক্ষণে খাবারে অর্ডার দিলে অন্যান্য খাবারও চলে আসে। তো সেইটাই আমি ভাজছিলাম। লিটিল গোল্ড আজকে আমরা দুপুরবেলা যেহেতু নিরামিষ খেয়েছি, আমাদের সাথে ভাত, বেগুন ভাজা, ঘি, তারপর ডাল রান্না করেছিলাম দৌড়ে এসে, মানে মনে হয় 30 মিনিটের ভেতরে আমি রান্না কমপ্লিট করেছি, তার জন্য কোনো কিছুই আর রেকর্ড করতে পারিনি। লিটিল গোল্ডের বাবা ছিল, আমার হাতে হাতে একটু হেল্প করে দিয়েছে, তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ বৃষ্টি পড়ছিল বলে ওনার অফিসে মনে হয় রাউটারটা চলছিল না, কি একটা গন্ডগোল হয়েছিল টেকনিক্যাল, তার জন্য। আর লিটিল গোল্ড তো আমায় সুস্থ হতে দিচ্ছে না, বারবার করে আসছে আর ডিস্টার্ব করছে, মা কখন ভাজা হবে, কখন ভাজা হবে। ওর পেটে তো খিদে, এই জানো তো, এই বাচ্চাদের বাইরের খাবার দাবার খাবো না বলেই আমি লিটিল গোল্ডকে 3 বেলা চেষ্টা করি ওই খিচুড়ির স্যুপ খাইয়ে রাখতে, তাতে ওর পেটটাও ভরা থাকবে, ও চিপস থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, চকলেট, এরকম ভাজা ভুজি কিচ্ছু আমার কাছে খেতে চায় না। না হলে এই যদি পেটটা ফাঁকা থাকে তাহলে বাচ্চা ছুনমুন করবে না। আর এখন যেহেতু ফ্রিজ খুলতে শিখে গেছে, ফ্রিজের ভেতর যদি একটা চকলেট থাকে বা ধরো চিপস থাকে বা কোল্ড ড্রিঙ্কস থাকে, ও মহারানী মতন খুলে নিয়ে লুকিয়ে লুকিয়ে এখন আবার খাওয়া শিখে গেছে। টুক করে ফ্রিজটা খুলবে, টুক করে মুখে দিয়ে দেবে, চলে যাবে। মানে ঠিক গোবিন্দ যেমন ছিল। এখন তো নয় আমাদের দুপাশে 2টো ফ্রিজ, আগে আমাদের একটাই ফ্রিজ ছিল, এখন নিরামিষের ফ্রিজ গোবিন্দর ওই সাইডে, মানে সর্বক্ষণই আমি আওয়াজ পেতাম ঘর থেকে, এই গোবিন্দ ফ্রিজ খুললো, এই গোবিন্দ ফ্রিজে কিন্তু আদপি কিছু নেই, এটা মানুষের নেশা থাকে না, দেখবে তোমাদের বাড়িতেও বাচ্চা কাচ্চা থাকলে এরকম করবে, টুকটুক করে ফ্রিজ খুলবে। তো লিটিল গোল্ডের আন্টিকে চা বানিয়ে দিয়েছি, দুধ চা। আমি আর দুধ চা খাবো না, যেহেতু আমি আজকে বেগুন ভাজা ঘি ফি খেয়েছি, তো আমি আর লিটিল গোল্ড বলেছি তো আমরা দুজন লিকার চা খাবো। লিটিল গোল্ডের জলের পরিমাণ খাওয়াটা খুবই কম হয়ে যাচ্ছে, মানে খুবই, মানে বুঝতে পারছি যে জলটা খুব পরিমাণে খাওয়াতে হবে, যেহেতু এই কদিন ব্যস্ততার ভেতরে গেছে এই দিক ওই দিক করে করে,
ওর হয়নি। তো প্রচুর জামা কাপড় দেখো খাটের উপর জমা হয়ে গেছে, মোটামুটি 7 দিনের জামা কাপড় হবে কাচা ধোয়া। আর একটুও ভালো করে শিবানীদি জামা কাপড়গুলো কাচেনি, দেখতে পাচ্ছ প্রত্যেক কটার স্মেল নিচ্ছি আর বুঝতে পারছি যে কমফর্টের গন্ধ বেরোচ্ছে না, টান মেরে ফেলে দিচ্ছি। প্রত্যেক কটার কলারে মানে দাগা দাগা ময়লা তোমাদের লিটিল গোল্ডের বাবার, বিশেষ করে যেগুলো লাইট শেডের ড্রেস রয়েছে শার্টগুলো সেগুলোতে বেশি বোঝা যাচ্ছে, যেগুলো একটু ডার্ক রয়েছে সেগুলোতে বোঝা যাচ্ছে না। এর জন্য লিটিল গোল্ডের বাবার জন্য আমি সবসময় মানে ডার্ক শেডের জামা আগে কিনতাম, আগের জামাগুলোই ডার্ক, এখন সব লাইট শেডের দিই, নাহলে কী বলো তো দেখতে ভালো লাগে না। মানে একটা জায়গায় নিয়ে গেলে প্রেজেন্টেবল যদি তোমার হাজব্যান্ডকে দেখতে না লাগে, মানুষের মনে অনেক রকমের কোশ্চেন আসতে পারে। তো যাই হোক আমি এগুলো গোছাচ্ছিলাম আর ভাবছিলাম যে আমাদের তো দীঘায় যাওয়ার কথা ছিল, দীঘা যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে, বাট খুব তাড়াতাড়ি আমরা মায়াপুরে ঘুরতে যাব। তোমাদেরকে এটা সারপ্রাইজ বলে রাখলাম। কোথায় যাচ্ছি, কার বাড়ি যাচ্ছি, কেন যাচ্ছি সেটা সারপ্রাইজ, সেটা আগে থেকে বলবো না, সেটা টাইম আসুক অবশ্যই জানাবো, এখনও দেরি আছে। আর মায়াপুর থেকে ঘুরে আসার পর প্ল্যানিং করেছি একটু এদিক ওদিকে একটা মোটামুটি 7 দিনের ট্যুরে যাব। কে গেল না গেল দেখার দরকার নেই, আমি আমার মেয়ের টিকিট কাটবো, তারপর লিটিল গোল্ডের বাবা গেল তো গেল, না গেল না গেল। তো এখানে দেখো কতগুলো জামা কাপড়, যে শার্টগুলো মোটামুটি পরার মতন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কাঁচা ধোয়া, তো সেগুলোকে টানিয়ে রাখছি। এই ড্রেসগুলো যদি এখানে টানানো না থাকে লিটিল গোল্ডের বাবা কী করবে জানো, বিয়ে বাড়িতে পরার ওনার জামা কাপড়ের আলমারিটা আলাদা, সেখান থেকে প্যান্ট জামা শার্ট সমস্ত বের করে নেবে। এবার ধরো তুমি বিয়ে বাড়ি বলো বা কোনো প্রমোশনে ধরো আমার সাথে যাবে, বা ওনার কোনো অফিসের কাজে উনি সেক্টর 5-এ যাবে, তখন ওই জামা কাপড়গুলো পরানোর জন্য আর পাবো না, কুচকে থাকবে, প্যান্টে কাদা লেগে থাকবে, তো এইভাবে তো আর চলে না। তো আজকে বেডশিটটাকে চেঞ্জ করে দিয়ে দিয়েছি, চেঞ্জ করে লিটিল গোল্ডের স্কুল থেকে একটা হিউজ PDF পাঠিয়েছে, যার ভেতরে ওদের 3+ ওদের স্টুডেন্ট মানে বাচ্চা মানুষ, ওদের 1 to 30 পর্যন্ত কাউন্টিং হয়ে গেছে, সেগুলো সব করাতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে। আর হাতের ছাপ দেওয়াটা ওদের বাড়িতে প্র্যাকটিস করতে বলেছে, লিটিল গোল্ড অতটা ভালো ছাপ দিতে পারে না, তো আন্টিকে বলছিলাম যে কীভাবে ছাপটা দেবে, ওকে বাড়িতে প্র্যাকটিস করো, এতে বাচ্চারা খেলার ভেতরেও থাকবে, পড়াশোনাতে আগ্রহ বাড়বে। আমি বললাম প্রত্যেকদিন যাওয়ার সময় ওরা হ্যান্ড প্রিন্টটা কী করে হয় সেটা একটু দেখিয়ে দিই। ভিডিও শুরুতেই বললাম না লিটিল গোল্ডের আজকে স্কুল ছুটি দিয়েছে, মানে ওদের শুধু লোয়ার নার্সারিদেরই ছুটি দিয়েছে, বাকি সবারই ক্লাস হয়েছে, মেবি কোনো স্পোর্টস বা কিছু একটা ছিল সামথিং, আমি সঠিকটা জানি না। তো তারপর লিটিল গোল্ডকে আমি খাইয়ে দাইয়ে এখন বেডে দিয়ে দিচ্ছি। লিটিল গোল্ডকে বললাম মা বেডশিটটা ক্লিন করো, আমি সুন্দর করে চেঞ্জ করে দেবো আজকে বেডশিটটা, কারণ কালকে মানে আমরা বাইরে কাঁদাটাতে গেছিলাম, তো কাঁদাটাতা থেকে এসে জামা কাপড় চেঞ্জ না করেই বেডশিটে উঠে গেছি। তো লিটিল গোল্ড দেখো কি সুন্দর কাজ করছে, এই কাজটার ভেতরে ওকে যাতে এই মুহূর্তে ইনভলভমেন্ট না করায়, তাহলে ও কী করবে, আমার পেছন পেছন ঘুরে বেড়াবে, নাহলে মা মোবাইলটা তো একটু মোবাইলটা দেখবে, এই করবে। তো করতে করতেই ওকে রেডি করে ফ্রেশ করে বেডে নিতেই মা ফোন করেছে, মার সাথে প্রায় 30 মিনিট মতন ভিডিও কলিংয়ে কথাবার্তা বলে মা বললো যে গিয়ে কালকে থেকে থাকতে। আমি বললাম না কালকে যাব না, কবে যাই অবশ্যই দেখাবো পরবর্তী।